এই ভিডিওটা একবারেই সংক্ষিপ্ত একটা ভিডিও। এইটার কোশ্চেনটা হবে হচ্ছে এটা, ওয়াই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ। লাস্ট ভিডিওতে যেহেতু আমরা সেলুলোজ নিয়েই কথাবার্তা বলেছি, আমি এই ভিডিওতে প্রথমেই সেলুলোজ নিয়ে যা জেনেছি তা একটু সংক্ষেপে বলবো, তারপর খুবই দ্রুত আমরা এই কোশ্চেনটা সলভ করে ফেলবো। সেলুলোজ নিয়ে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা ছিল এরকম, সেলুলোজ ছিল একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে ছিল কালেকশন অফ মেনি মোনোস্যাকারাইডস। সো পলিস্যাকারাইড মানে ছিল এমন কিছু যাকে বানাতে অনেকগুলো মোনোস্যাকারাইড প্রয়োজন হয়। এখন যদি পলিস্যাকারাইড তৈরি হয় অনেকগুলো মোনোস্যাকারাইড দিয়ে, আমরা কোশ্চেন থ্রো করেছিলাম যে সেলুলোজ নামের পলিস্যাকারাইডটা বানাতে কোন মোনোস্যাকারাইডটা প্রয়োজন হয়। আমরা অ্যান্সার পেয়েছিলাম গ্লুকোজ নামের মোনোস্যাকারাইড। তার মানে অনেকগুলো গ্লুকোজকে একসাথে করলে আমরা যে পলিস্যাকারাইড বানাতে পারি তার নাম হতে পারে সেলুলোজ। এখন গ্লুকোজ, একে আমরা আবার স্পেসিফিক করে বলেছিলাম, কারণ আমি বলেছিলাম যে গ্লুকোজে আলফা এবং বিটা ডি গ্লুকোজ নামে দুটা ভ্যারিয়েশন আছে। গ্লুকোজের স্ট্রাকচারে আমরা নাম্বার 1 কার্বন পজিশনে কার্বন অ্যাটমটার নিচে যদি পাই হাইড্রোক্সিল গ্রুপ, আমরা বলেছিলাম আলফা পজিশন এবং একে নাম দিয়েছিলাম আলফা ডি গ্লুকোজ। এবং অন দ্য আদার হ্যান্ড যদি গ্লুকোজের স্ট্রাকচারে গ্লুকোজের গঠনে 1 নাম্বার কার্বনের উপরে যদি আমরা পাই হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ, বলেছিলাম বিটা ডি গ্লুকোজ। যেখানে আমরা জানতে পেরেছিলাম গ্লাইকোজেনে, আবার মনে করিয়ে দিচ্ছি, গ্লাইকোজেনে আমরা পেয়েছিলাম হচ্ছে কি কালেকশন অফ মেনি আলফা ডি গ্লুকোজ মলিকিউলস, কিন্তু সেলুলোজে আমরা পেয়েছিলাম কালেকশন অফ মেনি বিটা ডি গ্লুকোজ মলিকিউলস। তার মানে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ মলিকিউল বা অণুসমূহ একত্রে যদি 1,4 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন দ্বারা যুক্ত হয়, তাহলে যে পলিস্যাকারাইড বানায় তাকে আমরা বলেছিলাম সেলুলোজ। ওকে, এখন এই যে সেলুলোজ নামের পলিস্যাকারাইডটা, এটার কি ইম্পর্টেন্স খুব একটা নাই? অফকোর্স আছে। আমাদের এনভায়রনমেন্টে, আমাদের লিভিং অর্গানিজমের ভিতরে এর ইম্পর্টেন্স অনেক বেশি। বাট এখানে একটা জিনিস মনে রাখতেই হবে যে এই যে সেলুলোজ কিন্তু আমরা খেয়ে হজম করতে পারি না। সো এটাই আসে, মানুষ কেন সেলুলোজ পরিপাক করতে পারে না, হোয়াই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ। স্যার খেয়াল করবেন, ডাইজেশন এমন একটা প্রসেস যেখানে কিন্তু আসলে আমরা কেমিক্যাল চেঞ্জ করি। কার কেমিক্যাল চেঞ্জ করি? আবার কোশ্চেন করেন, কার্বোহাইড্রেট, কোন কার্বোহাইড্রেটের? কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কেমিক্যাল চেঞ্জ করলে সে কেমন হয়? সিম্পল কার্বোহাইড্রেট হচ্ছে। এই কেমিক্যাল চেঞ্জের সময় আসলে আমরা অ্যাকচুয়ালি কী করি, কমপ্লেক্স কার্বোহাইড্রেটের যে কমপ্লেক্স স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমরা কেমিক্যালি ভেঙে দেই, ব্রেকডাউন করি। তখনই আসলে একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভেঙে অনেকগুলো সিম্পল কার্বোহাইড্রেট পাওয়া যায়। এখন এই যে আমরা কেমিক্যালি ব্রেকডাউন করতেছি বা কেমিক্যাল চেঞ্জ হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর, সো এই কেমিক্যাল ব্রেকডাউন বা কেমিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল রিয়াকশনের জন্য আমরা জানি এনজাইম লাগে। এনজাইম কি? ক্যাটালিস্ট। এনজাইম কি কাজ করে? ইট ক্যান অ্যাক্সিলারেট দ্য স্পিড অফ রিয়াকশন। ও বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয়। যদি এনজাইম স্যার না থাকতো তাহলে বিক্রিয়ার গতি বা স্পিড এতটাই স্লো হতো, তাহলে এটা আমাদের অনেক টাইম কনজিউম করে ফেলতো এবং স্পেসিফিক সময়ে আমরা স্পেসিফিক কোনো জিনিস আমরা পেতাম না। যখন যেটা লাগবে ডিজায়ার্ড আমাদের বডিতে, সেটা আসলে ওই সময় আমরা প্রডিউস করতে পারতাম না। এটা আমরা পারি, টাইমলি পারি, কারণ এই খুব দ্রুত সময়ের ভিতরে কেমিক্যাল রিয়াকশনটা করতে সাহায্য করে এনজাইম। সো এনজাইম ইজ আ মাস্ট। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের ডাইজেশনের সময় যদি জটিল কার্বোহাইড্রেট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট এর কেমিক্যাল চেঞ্জ হয়, রাসায়নিক পরিবর্তন হয়, এবং সে যদি পরিবর্তিত হয়ে চেঞ্জ হয়ে সিম্পল কার্বোহাইড্রেট বা সরল কার্বোহাইড্রেটে পরিণত হয়, তাহলে স্যার আপনাকে এটা মনে রাখতে হবে, তার জন্য আপনার এনজাইম লাগবে। এখন আরেকটা জিনিস আপনাকে এনজাইম নিয়ে মাথায় রাখতে হবে, এনজাইমগুলোকে বলা হয় হচ্ছে দে আর স্পেসিফিক। সো সাবস্ট্রেট স্পেসিফিক এনজাইম যার উপরে কাজ করে তাকে স্পেসিফিক হতে হয়। মানে স্যার, মানে হচ্ছে একটা নির্দিষ্ট এনজাইম যে কারো উপর কাজ করবে না, নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কারো উপরেই কাজ করতে পারে। যেমন আমি যদি আপনাকে বলি পেপসিন নামের এনজাইমটা শুধুমাত্র প্রোটিনের উপরেই কাজ করে, আপনি পেপসিন দিয়ে অন্য কিছু কিন্তু ডাইজেস্ট করতে পারবেন না। আপনি পেপসিন দিয়ে ফ্যাট ডাইজেস্ট করতে পারবেন না, কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে পারবেন না। আবার কার্বোহাইড্রেটদের মধ্যেও আবার স্পেসিফিক কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য স্পেসিফিক টাইপের এনজাইম লাগে।
এনজাইমরা হচ্ছে হাইলি স্পেসিফিক। আচ্ছা, এখন মানুষ কিন্তু কার্বোহাইড্রেট ডাইজেস্ট করে। অফকোর্স আমরা কার্বোহাইড্রেট খাচ্ছি, সবসময় খাচ্ছি, ভাত কার্বোহাইড্রেট, আলু কার্বোহাইড্রেট। সো দ্যাটস ইট। আমরা কিন্তু কার্বোহাইড্রেট খেয়ে, ভাত, আলু, এ সমস্ত রাইস, পটেটো এসব খেয়ে ওদের ভিতরে থাকা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে কিন্তু আমরা ডাইজেস্ট করে সিম্পল করতে পারতেছি। কিন্তু আমি কিন্তু লাস্ট ভিডিওতে বলেছিলাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট, হ্যাঁ, বা পলিস্যাকারাইড, হ্যাঁ, এরা কিন্তু সবাই সেম না। কোনো পলিস্যাকারাইডের নাম কি? সেলুলোজ, কারো নাম স্টার্চ, সেলোবায়োজ নামে আছে। সো দে ক্যান ভ্যারি। এখন ব্যাপারটা হচ্ছে এরকম, স্টার্চ যদি হয় একটা পলিস্যাকারাইড, ও যদি হয় একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তাকে ডাইজেস্ট করতে যে স্পেসিফিক নির্দিষ্ট যে এনজাইমটা লাগে তার নাম হচ্ছে ধরো অ্যামাইলেজ। এখন স্টার্চ নামের এই কমপ্লেক্স জটিল শর্করাকে, কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে পরিপাক করার জন্য, ডাইজেস্ট করার জন্য যে স্পেসিফিক করে যে এনজাইমটা লাগে অ্যামাইলেজ, এটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে আসে। এবং শুধু আসে না, আমাদের মাউথে পাওয়া যায়, আমাদের স্মল ইন্টেস্টাইনে পাওয়া যায়। ওকে ফাইন। কিন্তু আমি যদি আরেকটা কমপ্লেক্স কার্বোহাইড্রেটের নাম বলি, এটাও কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটাও কিন্তু তোমার পলিস্যাকারাইড, তার নাম সেলুলোজ। সো তুমি যে এনজাইম দিয়ে স্টার্চ নামের তোমার হচ্ছে পলিস্যাকারাইডকে বা কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারবা, ওই যে বলেছিলাম এনজাইম আর হাইলি স্পেসিফিক, ওই সেম এনজাইম দিয়ে তুমি সেলুলোজ নামের কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারবা না। তার মানে তোমাকে কেউ যদি বলে মানুষ কমপ্লেক্স কার্বোহাইড্রেট, জটিল শর্করা পরিপাক করতে পারে, তার মানে সে স্পেসিফিকটা পারে, কারণ তার জন্য স্পেসিফিক এনজাইমটা মানুষের আছে। মানুষকে আল্লাহ যে এনজাইমটা দিয়েছেন, ওই এনজাইমটা দিয়ে সে স্পেসিফিক একটা জটিল শর্করাকে পরিপাক করতে পারে। যে কোনো জটিল শর্করা সামনে নিয়ে আসলেই মানুষ পারবে না। এই জন্য স্টার্চও একটা জটিল শর্করা, সেলুলোজ আরেকটা জটিল শর্করা। স্টার্চ নামের জটিল শর্করাকে সে পরিপাক করতে পারে, কারণ তাকে পরিপাক করার জন্য এনজাইমটা অ্যামাইলেজ আছে। কিন্তু সেলুলোজ নামের আরেকটা জটিল শর্করা, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এটাও কমপ্লেক্স টাইপ অফ কার্বোহাইড্রেট আর পলিস্যাকারাইড, কারণ ওকে বানাতেও অনেকগুলো মনোস্যাকারাইড লাগে, কিন্তু একে কিন্তু ক্যান নট ডাইজেস্ট করতে পারে না, কারণ এই স্পেসিফিক করে সেলুলোজ নামের এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য, একে কেমিক্যালি ব্রেকডাউন করার জন্য, একে ক্যাটালাইজ করার জন্য যে ক্যাটালিস্ট লাগে, যে এনজাইম লাগে, তার নাম কিন্তু সেলুলেজ। এবং মনে রাখতে হবে, মানুষের মুখে বলো, আমাদের স্মল ইন্টেস্টাইনে বলো, স্টোমাকে বলো, কোথাও এই সেলুলেজ নামের এনজাইমটা আল্লাহ তাআলা দেন নাই। সো আমরা এটাই বলতে পারি যে স্পেসিফিক এনজাইম ছাড়া আমরা কোনো স্পেসিফিক কেমিক্যাল রিয়াকশনকে আমরা আসলে স্পিড আপ করতে পারবো না, রিয়াকশনটা হবে না। তাহলে যেহেতু স্পেসিফিক আমাদের এনজাইমের নাম যদি হয় সেলুলেজ, আর সে যদি সেলুলোজ নামের স্পেসিফিক কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করতে হেল্প করে, তাহলে সেলুলোজটা আমার নাই। এজন্যই আসলে আমরা সেলুলোজকে কেমিক্যালি ব্রেকডাউন করতে পারি না, অর্থাৎ ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ সেলুলেজ এর অনুপস্থিতির জন্যই আসলে আমরা সেলুলোজ নামের কার্বোহাইড্রেটকে আমরা পরিপাক করতে পারি না স্যার। কিন্তু গরু ছাগল কিন্তু ঘাসপালা খায়। বাই দ্য ওয়ে, সেলুলোজ কিন্তু এই যে গ্রাস, পাতা, গাছের পাতা, লিভস, এগুলো কিন্তু সেলুলোজ অনেক বেশি করে পাওয়া যায়। গাছপালা, ঘাসের পাতা, ঘাস বলো, গাছের পাতা বলো, এগুলো কিন্তু গরু ছাগল খাচ্ছে, যারা হার্বিভরাস, হার্ব খাচ্ছে, তৃণভোজী বলি আমরা বাংলায়। সো তৃণভোজী প্রাণী, গরু, ছাগল, এরা কিন্তু, ঘোড়া, এরা কিন্তু ঠিক খাচ্ছে, কারণ ওদের বডিতে কিন্তু আবার সেলুলেজ নামের এনজাইমটা ঠিকই আছে। সো যেহেতু ওদের বডিতে সেলুলেজ আছে, এই জন্য স্যার কিন্তু ওরা কিন্তু পরিপাক করতে পারে সেলুলোজ নামক শর্করাকে, কিন্তু আমাদের বডিতে সেলুলেজ নাই, এই জন্য কিন্তু আমরা ডাইজেস্ট বা পরিপাক করতে পারি না।